যুক্তরাষ্ট্রে পোশাক খাতে ধসের ধাক্কা লেগেছে বাংলাদেশের বাজারে। 3 মাসে রপ্তানি কমেছে $18 বিলিয়ন, অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। বেইজিংয়ে ট্রাম্প জিনপিং বৈঠক শুরু। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতি ছাড়াও ব্যবসা বাণিজ্য ইস্যুতে আলোচনা। কোরবানির পশু লালন পালনে ব্যস্ত সারা দেশের খামারি। লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ, প্রতি বর্গফুটে গরুতে 2 আর খাসিতে বেড়েছে 3 টাকা। এবং ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে ময়মনসিংহের নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দী কয়েকশো পরিবার, ফসলে ব্যাপক ক্ষতির শঙ্কা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে স্বাগত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি বুশরা জাহানিমা। পোশাক আমদানিতে ধস নেমেছে যুক্তরাষ্ট্রের বাজারে, এর ঢেউ লেগেছে বাংলাদেশেও। অটেক্সার তথ্য বলছে চলতি বছরের প্রথম 3 মাসেই কমেছে প্রায় $18 বিলিয়ন। অন্যদিকে চীনে বড় পতনের মাঝেও ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে ভিয়েতনাম ও কম্বোডিয়া। আর একে দেশের পোশাক শিল্পের জন্য অশনি সংকেত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অবস্থান বরাবরই শক্ত, কিন্তু দেশটির বাজার ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে, যা দেশের বাজারের জন্য মোটেই সুখবর নয়। মার্কিন গবেষণা সংস্থা অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল ওটেকজা বলছে, বছরের প্রথম 3 মাসেই আমদানি কমেছে 11.63%, টাকার অঙ্কে যা $17.73 বিলিয়ন। আমদানির এই নিম্নমুখী প্রবণতা শুধু বাংলাদেশই নয়, বৈশ্বিক পোশাক খাতের জন্যই বড় ক্ষত। এই মন্দার প্রভাবে বছরের প্রথম 3 মাসে মার্কিন বাজারে বাংলাদেশের রপ্তানি কমেছে 8.38%, অঙ্কের হিসেবে যা $204 কোটি। শুধু ফেব্রুয়ারি মাসেই রপ্তানি কমেছে 8%-এরও বেশি। বৈশ্বিক বাজারে পোশাকের গড় দাম সামান্য বাড়লেও বাংলাদেশি পোশাক প্রতি কমেছে 2.56%। এতে উৎপাদন খরচ বাড়ার বিপরীতে পণ্যের দাম কমেছে, যা সংকটে যোগ করেছে নতুন মাত্রা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আমরা খুব চাইলেই অনেকটাই বাড়াতে পারি, তো সেটার জন্য একটা আগ্রাসী রপ্তানি কৌশল ঠিক করার দায়িত্ব কিন্তু ব্যবসায়ী সম্প্রদায়ের। আমরা তাদেরকে সহযোগিতা করতে পারি, সরকার তাদেরকে নিতে সহায়তা দিতে পারে, কিন্তু বাজারটা খুঁজে বের করতে হবে এবং রপ্তানি বাড়াতে হবে কিন্তু প্রাইভেট সেক্টরকে। চীনের রপ্তানি কমেছে অর্ধেকের বেশি। ভারত ও পাকিস্তানের অবস্থাও নাজুক, কিন্তু এমন মন্দাতেও চমক দেখাচ্ছে কম্বোডিয়া ও ভিয়েতনাম। বিশেষ করে কম্বোডিয়া প্রায় 18% প্রবৃদ্ধি নিয়ে মার্কিন বাজারে নিজেদের অবস্থান শক্ত করছে, যা বাংলাদেশের বাজারে সংকট সৃষ্টির মূল কারণ। ভিয়েতনাম এখন আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে হলো শীর্ষস্থানীয় রপ্তানিকারক, তারা কিন্তু চীনকেও পিছনে ফেলে দিচ্ছে। এবং বাংলাদেশের যে অবস্থান, সেটা যে তৃতীয় অবস্থান বাংলাদেশের, কিন্তু সার্বিকভাবে বাংলাদেশের যে রপ্তানি সেটা ভিয়েতনামের অর্ধেকের চাইতে কম। তো এটা একটা বড় চিন্তার বিষয়। পণ্যের বৈচিত্র্যতা আর দ্রুত সরবরাহ নিশ্চিত করতে পারলেই কেবল মার্কিন বাজারে এই মন্দা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউএস কটন আমরা ইম্পোর্ট করছি, তো এটার একটা সুবিধা যেন আমরা নিতে পারি, তো সেটার জন্য তাদের সাথে দর কষাকষি করতে হবে প্রয়োজনে। তো সেখানে টিকফা আছে, তো টিকফার মাধ্যমে আমরা এটা করতে পারি যে ইউএস বায়াররা যেন অর্ডার দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে অগ্রাধিকারের তালিকাতে রাখে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। চীনের বেইজিংয়ে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সকাল 8টার দিকে বৈঠক শুরু হয়। এতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ভালো আছে, ভবিষ্যতে আরও উন্নত হবে। আর শি জিনপিং এর মতে প্রতিদ্বন্দ্বী নয়, যুক্তরাষ্ট্রকে সহযোগী হতে হবে। তাদের বৈঠকে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল বাণিজ্য, তাইওয়ান ইস্যু, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ। 6 দশকের অপেক্ষা শেষে অনুমোদন পেল পদ্মা ব্যারেজ প্রকল্প, যার প্রথম ধাপ বাস্তবায়নে ব্যয় হবে 34,497 কোটি টাকা। বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক বৈঠকে মোট 9টি প্রকল্প অনুমোদন পায়। সভা শেষে পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ দেশের অভ্যন্তরীণ বিষয় হওয়ায় এটা নিয়ে ভারতের সঙ্গে আলোচনার কিছু নাই। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। দীর্ঘ প্রতীক্ষিত পদ্মা ব্যারেজ প্রকল্পের মূল লক্ষ্য হল শুষ্ক মৌসুমে পদ্মা নদীতে পানির ঘাটতি মোকাবিলা, নদী ব্যবস্থা পুনরুজ্জীবন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলে সামগ্রিক পানি ব্যবস্থাপনার উন্নয়ন নিশ্চিত করা।
6 দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকল্পটি অনুমোদন পেল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থাপিত 16 প্রকল্পের মধ্যে পাশ হয় 9টি। পরে বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প সেটি হলো পদ্মা ব্যারেজ। প্রায় 35,000 কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নির্বাচন পূর্বে রাজশাহীতে গিয়ে জনসাধারণের সামনে সেটা বক্তব্য রেখেছিলেন, কমিটমেন্ট করেছিলেন। আজকে সেটা বাস্তবায়নের জন্য আমাদের এই প্রকল্পটি একটাকে অনুমোদিত হয়েছে। তিনি জানান, পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ে বাস্তবায়নে ব্যয় হবে 34,494 কোটি টাকা। সম্পূর্ণ জিওবি ফান্ড আমাদের গভর্নমেন্ট, আমরা এই ফান্ডটা 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। 2033 সনে এই প্রজেক্টটা শেষ হবে। 7 বছর মেয়াদী এই প্রকল্পের কাজ শুরু হবে দ্রুতই। রাজবাড়ীর পাংশায় পদ্মা ব্যারেজ নির্মাণের ফলে 24 জেলার মানুষ কৃষি সুবিধা পাবেন। কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা, ওই অঞ্চলগুলা, সেখানে 24টা জেলার জনসংখ্যা, জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারবো। পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজের পাশাপাশি গঙ্গা চুক্তি নিয়েও আলোচনা চলছে। এ বিষয়ে কাজ করছে কারিগরি দল। আশা করছি যে এই বছরেই আমরা এটাকে রিভিউ করব। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন চুয়াডাঙ্গার খামারিরা। কোনো ক্ষতিকর খাবার নয়, প্রাকৃতিক উপায়ে নিরাপদ গো খাদ্যের মাধ্যমেই লালন পালন করছে প্রিয় পশুকে। যদিও গো খাদ্যের দাম বেশি, তারপরও লাভের আশায় খামারিরা। তবে পার্শ্ববর্তী দেশ থেকে কোনো পশু প্রবেশ করলে লোকসানের শঙ্কায়ও রয়েছেন তারা। সাহিব জাহানের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন জলেবিন্দা বনোয়ারা। কোরবানিতে প্রায় সারা দেশের হাটবাজারগুলোর বড় বড় পশু সাধারণত চুয়াডাঙ্গা জেলার হয়ে থাকে। বড় গরু পালনে চুয়াডাঙ্গার মাঝারি কিংবা বড় খামারিরা কোরবানির বাজার টার্গেট করে পশু পালনের প্রতিযোগিতায় নামে। কোনো ক্ষতিকর খাবার নয়, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে নিরাপদ গোখাদ্যের মাধ্যমে লালন পালন করছেন প্রিয় পশুকে। যদিও গোখাদ্যের দাম বেশি, তারপরেও কিছুটা লাভের আশায় খামারিরা। একটা গরুর পিছনে 50,000 টাকার খরচ আছে, তার পেছনে পরিশ্রম আছে। এই গরুগুলা লালন পালন করতে আমাদের বর্তমান গরুগুলা লালন পালন করার জন্য প্রত্যেকদিন এক একটা গরুতে 500 থেকে 700 টাকা খাওয়া যায়। দিন রাত অক্লান্ত পরিশ্রম, তারপরও পরিচর্যায় এতটুকু অবহেলা নেই। শখের পশুকে উপযুক্ত করে গড়ে তুলতেই এই ব্যস্ততা। তবে পার্শ্ববর্তী দেশগুলো থেকে পশু প্রবেশ করলে লোকসান হবে, সে আশঙ্কায়ও রয়েছেন তারা। আমরা প্রচুর পরিশ্রম করে গরুগুলো পালি, তারপরে যদি দেখা গেছে বছর শেষে 2 পয়সার মুখ দেখতে না পারি, মালিক যদি 2 পয়সার মুখ দেখতে না পারে, তখন তো মালিক বাঁচবে না। মালিক না বাঁচলে আমরাও বাঁচবো না। এই জন্য সরকারের কাছে নিবেদন, সরকার যেন অনুপ্রবেশ বন্ধ করে। পশু খাবারের দাম কমানো এবং বাহিরের দেশ থেকে যেন গরু না প্রবেশ করে, সেদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজর দেওয়ার দাবি খামারিদের। আশঙ্কা করি যেটা দেশের খামারি বা প্রান্তিক পর্যায়ে যে সমস্ত গরিব চাষিরা 2-4টি করে গরু পালে, তারা 2 পয়সা আশা করে যে আমরা কোরবানির সময় একটু ভালো পয়সা বিক্রি করব, যাতে আমাদের লস না হয়। খাবারের দাম বেশি, অন্যান্য খরচ মিলিয়ে একটা গরুতে যে পরিমাণ খরচ হয়, যদি ভারত থেকে বা মিয়ানমার থেকে আমাদের দেশে গরু পর্যাপ্ত পরিমাণ ঢুকে যায়, তাহলে গরুর দাম পড়ে যায়। খামারিদের বিভিন্ন পরামর্শের পাশাপাশি সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা। আমরা খামার পর্যায়ে এবং ফিল্ড পর্যায়ে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। আমরা উঠান বৈঠক করছি, তাদের খামার ভিজিট করে তাদেরকে পরামর্শ দিতে। এবার জেলায় 2 লাখ পশু কোরবানির জন্য প্রস্তুত রয়েছে, যা জেলার চাহিদা মিটিয়ে বাহিরের জেলায় বিক্রি করা সম্ভব হবে বলে আশা খামারিদের। জলেবিন্দা বনোয়ারা, মোহনা সংবাদ। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এবার লবণযুক্ত গরুর চামড়ায় প্রতি বর্গফুটে 2 টাকা আর খাসিতে 3 টাকা বাড়ানো হয়েছে। বুধবার কোরবানি সম্পর্কিত বিষয়াদির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণ সভা শেষে সচিবালয়ে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ঢাকার ভিতরে গরুর চামড়া নির্ধারিত মূল্য হবে প্রতি বর্গফুট
62 থেকে 67 টাকা প্রতি বর্গফুট, আর ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা। খাসির চামড়া ঢাকা এবং ঢাকার বাইরে সবই 25 থেকে 30 টাকা, আর বকরির চামড়া 22 টাকা থেকে 25 টাকা। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী কুরবানির ঈদে আমরা ইনশাআল্লাহ চামড়াগুলি সংরক্ষণ করব, যাতে পরবর্তী সময়ে এটির পরিপূর্ণ সদ্ব্যবহার হয়। গেল 24 ঘন্টায় হামে আরও 8 জনের মৃত্যু হয়েছে। ওই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1615 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয় 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট 432 জনের মৃত্যু হয়েছে, আর 53,056 জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। দালাল চক্র নিয়ে মোহনা টেলিভিশনের সংবাদ প্রকাশের পর স্বস্তি ফিরতে শুরু করেছে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। চক্রটির বিরুদ্ধে এবার কঠোর অবস্থান প্রশাসন। গেল সোমবার হাসপাতাল পরিদর্শনে এসে দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরের দিন যৌথ অভিযানে 8 দালালকে আটক করেছে র্যাব ও জেলা প্রশাসন। তরিকুল ইসলাম তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় সরকারি চিকিৎসা কেন্দ্র শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে রোগীদের অভিযোগ ছিল স্থানীয় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার এবং অসাধু ব্যক্তিদের যোগসাজশে গড়ে উঠেছিল একটি দালাল চক্র। তারা রোগীদের উন্নত চিকিৎসা ও দ্রুত পরীক্ষার প্রলোভন দেখিয়ে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যেত। 3 মে দালাল চক্র নিয়ে মোহনা টেলিভিশনের সংবাদ প্রচারের পর 11 মে সকালে হঠাৎ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এই সময় তিনি হাসপাতালের দালাল চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। দালালরা এসে এখান থেকে রোগীদের বাগিয়ে নিয়ে যায়, মিথ্যা কথা বলে যে এখানে এই নাই সেই নাই, নানান কথা বলে। এই দালালদেরকে গ্রেফতার করার জন্য আমি এখানে আমাদের গোয়েন্দা নজরদারি করার জন্য বলেছি এবং প্রয়োজনে যত দালাল আছে সব গ্রেফতার করা হবে। স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনার পরের দিনই শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় যৌথ অভিযান চালায় জেলা প্রশাসন ও র্যাব 8। জেলা প্রশাসনের অভিযানে নারী ও পুরুষ সহ 8 জন দালালকে আটক করা হয়। যে আপনার টেস্টটা হাসপাতালে হওয়ার কথা, এটা না করে তাদেরকে স্লিপের মাধ্যমে ডায়াগনস্টিক সেন্টারের নাম রেফার করে দেয় যে আপনি অমুক ডায়াগনস্টিক সেন্টারে এটার টেস্টটা করে নিয়ে আসেন। এটা হচ্ছে এই দালাল চক্রের কাজ। এই অভিযানের পর স্বস্তি প্রকাশ করেছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান তারা। এরকমের অভিযান আমরা আগামীতেও প্রশাসনের থেকে কামনা করছি। এই দালাল মুক্ত এটা করা দরকার। এই গভর্নমেন্টের এই সিদ্ধান্তটাকে স্বাগত জানাই। সুবিধা থাকতেও যদি বাইরে যাওয়া লাগে তার জন্য তো অভিযান চালিয়ে নিছে, ভালোই হয়েছে। দালাল চক্রটা ধরা, এই যে র্যাবের অভিযানটা, এটা আসলে সরকারি হিসেবে সবটাই করা লাগে। সব জায়গায় এটা আছে, এটা যত দ্রুত সম্ভব করবে তত রোগীদের জন্য ভালো। হাসপাতালকে পুরোপুরি দালাল মুক্ত রাখতে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ অব্যাহত রাখা জরুরি বলে মনে করেন সবাই। তাহসিন তারিন, মোহনা সংবাদ। টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাটে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভারতীয় গারো পাহাড় থেকে নেমে আসা ঢলে স্থানীয় নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার একাধিক ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছে বেশ কয়েকটি গ্রামের মানুষ। পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কৃষকদের বোরো ধান সহ বিভিন্ন রবি শস্য তলিয়ে যাওয়ায় ক্ষতির শঙ্কায় কৃষকরা। ওমর ফারুক আকাশের তথ্যে বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া, হালুয়াঘাট সদর ও গাজীরভিটা ইউনিয়নের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। মেনেং ও বোরাঘাট নদীর বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করে বাড়িঘর, রাস্তা ও বিস্তীর্ণ ফসলের ক্ষেত তলিয়ে গেছে। দুদিনের টানা বৃষ্টি ও পানি বৃদ্ধিতে বিস্তীর্ণ এলাকার পাকা ও আধা পাকা বোরো ধান, ভুট্টা ও বাদাম পানির নিচে তলিয়ে চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি নদী ভাঙন ও জলাবদ্ধতায় যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হয়েছে। নিচু এলাকার ঘরবাড়িতে হঠাৎ পানি ঢুকে পড়ায় বাসিন্দারা প্রয়োজনীয় জিনিসপত্র ও গবাদি পশু নিয়ে নিরাপদ ও উঁচু স্থানে আশ্রয় নিতে বাধ্য হচ্ছেন। এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে বাদাম, ভুট্টা ও বিভিন্ন রবি শস্য সহ বোরো ধানের ক্ষতির শঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ।
ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের 4 ভাই নিহত হয়েছেন। বুধবার রাজধানী মাস্কাট থেকে প্রায় 100 কিলোমিটার দূরে মোলাদ্দা এলাকায় দুর্ঘটনা ঘটে। ওমানে বাংলাদেশ দূতাবাস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। নিহতরা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বন্দা রাজারপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে, কর্মস্থলে যাওয়ার সময় হঠাৎ গাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে প্রাণ হারান তারা। প্রবাসে একসঙ্গে 4 ভাইয়ের মৃত্যুতে পরিবার স্বজনদের পাশাপাশি ওমানে থাকা বাংলাদেশি কমিউনিটিতেও নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিন সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে লক্ষ্মীপুরের একমাত্র আঞ্চলিক মহাসড়ক। 7 জেলার সঙ্গে সংযুক্ত 24 কিলোমিটারের সড়ক জুড়ে খানাখন্দে বিপর্যস্ত জনজীবন। ঝুঁকি নিয়ে চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, নষ্ট হচ্ছে যানবাহন। সমস্যার সমাধানে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। নাজিমউদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। লক্ষ্মীপুর, রায়পুর, চাঁদপুর হয়ে যশোর থেকে খুলনা পর্যন্ত সংযুক্ত এই আঞ্চলিক মহাসড়কটি এখন ধ্বংসস্তূপের নামান্তর। দীর্ঘ কয়েক বছর সংস্কার না হওয়ায় 24 কিলোমিটার জুড়ে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বিশাল গর্তের। 5 বছর ধরে রাস্তাঘাট ঠিক করে না, কিছু না। আমাদের গাড়ি ঘোড়া মনে করুন চাকা টাকা সব নষ্ট হয়ে যেতেছে। বেয়ারিং ভাঙে যাচ্ছে, গাড়ি গুড়ি ভাঙি যাইতে কিনাছে, রোড ঘাট বেশি ভালো না। যাওয়া যায় না, রাস্তায় একদিকে কাট দিলে আরেক দিক গাড়ি উল্টে পড়ে। রাস্তায় একটা বেতন অবস্থা, গাড়ির অবস্থা ঠিক থাকে না, আপনার কোনো একটা পার্টস ঠিক থাকে না। যেটা আমার 3 মাস যাওয়ার কথা, ওইটা আমার দেখা গেছে 15 দিন 10 দিনের মাথায় নষ্ট হয়ে যায়। যাত্রী ও চালকদের অভিযোগ, এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। বর্ষা মৌসুমে পানি জমে গর্তগুলো আরও বিপজ্জনক হয়ে উঠছে। বছরের পর বছর এই বেহাল দশা চললেও কর্তৃপক্ষের যেন কোনো টনক নড়ছে না বলে দাবি স্থানীয়দের। সংস্কার না হওয়ার কারণে প্রতিদিনই এখানে শত শত দুর্ঘটনা ঘটছে এবং আহত নিহতের সংখ্যা দিন দিন বাড়ছে। করার কোনো পরিকল্পনাই নাই, মানে কোনো কেউ এটা অথবা মাথা ঘামায় না, এটা রাস্তা হবে না হবে না। সড়ক সংস্কারের উদ্যোগ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী। ইতিমধ্যে আমরা পিএমপি মেজরের আওতায় টেন্ডার আহ্বান করেছি। টেন্ডারটা এখন অনুমোদনের অপেক্ষায় আছে মন্ত্রণালয়ে। আশা করছি যে এইটা অনুমোদন হলে পরে আমরা কাজের দেশ প্রদান করব এবং অতি শীঘ্রই কাজের দেশ প্রদানের পরপরই আমরা ঠিকাদারকে এই সংশ্লিষ্ট কাজে নিয়োগ করতে পারব। আশ্বাস নয়, কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপে গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত মেরামত করার দাবি লক্ষ্মীপুরবাসীর। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। নাটোরের গুরুদাসপুরে লিচুর বাম্পার ফলনে খুশি এখানকার চাষিরা। তবে বৈরী আবহাওয়ার কারণে পরিপক্কতা আসার আগেই লিচু বাজারজাতকরণে বেড়েছে চাষিদের কর্মব্যস্ততা। ন্যায্য মূল্য পেলে সব শঙ্কা কাটিয়ে দিন শেষে লাভের আশা তাদের। এদিকে দিন কয়েক পরেই বাজারে আসবে দিনাজপুরের লিচু। মিজানুর রহমান ও সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। নাটোরে 4 ভাগের 3 ভাগ লিচু উৎপাদন হয় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ও বিয়াঘাট ইউনিয়নে। জেলায় 887 হেক্টর জমিতে রয়েছে 400টি লিচু বাগান। এর মধ্যে শুধু গুরুদাসপুর উপজেলাতে 420 হেক্টর জমিতে রয়েছে 205টি লিচু বাগান। এখানকার লিচু স্বাদে ও মানে গুণগত হওয়ায় বাজারে এর চাহিদা অনেক। বাজার মূল্য প্রতি হাজার 2200 থেকে 2600 টাকা বিক্রি হওয়ায় খুশি চাষিরা। 4টা বাগান কিনছি, মোটামুটি খরচ আপনার 4 লাখ টাকা। ন্যায্য দাম পাই আমরা, তার লাভবান হওয়ার সম্ভাবনা আছে। এখান থেকে লিচু নিয়ে যায়, আমরা দাম একটু স্বাস্থ্য পাই, এবং ব্যবসা বাণিজ্য ভালো হয়। 2600 টাকা দর বেচছি আমি, আজকে মোটামুটি সুন্দর বাজার পেয়েছি। হাটে আসা পাইকারদের নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করছে স্থানীয় প্রশাসন। যে সমস্ত ব্যাপারী বাইরে থেকে আসে তাদের আমরা নিরাপত্তা নিশ্চিত করি এবং প্রশাসনও আমাদের সহযোগিতা করে। নাটোরের লিচু প্রসেসিং সেন্টার নির্মাণ হলে চাষিরা উপকৃত হবে এমন আশা জানান কৃষি কর্মকর্তা। সবচেয়ে বেশি মুজাফফরি জাতের লিচু বেশি চাষ হয় এবং এই লিচুর মিষ্টান্ন ভাব অন্যান্য লিচুর চেয়ে অনেক বেশি। যদি লিচু প্রসেসিং সেন্টার হয় তাহলে গুরুদাসপুরের লিচু চাষিরা অনেক উপকৃত হয়। এদিকে দিনাজপুর জেলার 13টি উপজেলাতেই কম বেশি লিচুর আবাদ হয়। সবচেয়ে বেশি চাষ হয় বিরলের রবিপুর, মাধববাটি, করলা, রাজারামপুর সহ চিরির বন্দর এবং খানসামা উপজেলায়। আগামী সপ্তাহে লিচু বাজারজাতকরণে আশা বাগানীদের। আশা করি আগামী 1 সপ্তাহের মধ্যে এই লিচু বাজারজাত ইনশাআল্লাহ আমরা করতে পারবো। লিচুর জাত মোটামুটি ভালোই আছে, তবে ঝড় তুফানে আমরা অনেক ক্ষয়ক্ষতি হয়েছি। ইনশাআল্লাহ আবহাওয়া যদি ভালো থাকে তাহলে বিক্রি ভালোই হবে। কুরবানির আগেই বোম্বাই বাজারে উঠতে পারে।
মাঠ পর্যায়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। আমাদের বিরল উপজেলায় 2558 হেক্টর জমিতে বিভিন্ন জাতের লিচুর বাগান রয়েছে এবং প্রতি বছরের মতো এবছরও বাগানগুলোতে লিচু এসেছে। আমাদের সর্বপ্রথম মাদ্রাজে লিচু আমরা পেতে যাচ্ছি এবং এই লিচু আমাদের হারভেস্টের সম্ভাব্য সময় 20 মে। এবছর দিনাজপুরে লিচু চাষের জমির পরিমাণ প্রায় 5489 হেক্টর। জেলায় লিচু বাগানের সংখ্যা 4000-এর বেশি। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক রিপোর্ট। মানিকগঞ্জ জেলা প্রশাসন জেলা সমাজসেবা ও প্রতিবন্ধী সেবা সাহায্য কেন্দ্রের আয়োজনে 19তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু সহিষ্ণু ফসল উৎপাদনে নারী কৃষকদের অন্তর্ভুক্তকরণ ও নীতি নির্ধারকদের ভূমিকা নিয়ে অ্যাডভোকেসি সভা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি। পিরোজপুর সদর উপজেলা কদমতলা ইউনিয়নে কৃষকদের সহায়তা লক্ষ্যে ধান কাটা কর্মসূচি পালন করেছে কদমতলা ইউনিয়ন ছাত্রদল। সবার আগে বাংলাদেশ, করব কাজ, গর্ব দেশ এই স্লোগানে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সাতক্ষীরায় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়েছে। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী চুয়াডাঙ্গায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফর নাহার। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে স্তন ক্যান্সার বিষয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি হয়েছে। বান্দরবানে কমিউনিটি ডেভেলপমেন্ট কনসার্ন এর শিশু সুরক্ষা ও নিরাপত্তা বিষয়ক আলোচনা সভা হয়েছে। সিরাজগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের নিয়ে এক মতবিনিময় ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর উপজেলা আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর দাইবাড়ি খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন নড়াইল 1 আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম। এ সময় নড়াইল 2 আসনের সংসদ সদস্য জনাব মোহাম্মদ আতর রহমান উপস্থিত ছিলেন। সরকার নির্বাচন ইশতেহার বাস্তবায়নে গণযোগাযোগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম বিষয়ক সংবাদ সম্মেলন হয়েছে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে। সরকারের নির্বাচনে ইশতেহার বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কার্যক্রমের প্রচার জোরদারে নড়াইলে সংবাদ সম্মেলন হয়েছে। নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের শৈলকোপায় সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধুলু। নওগাঁয় সরকারি খাদ্য গুদামে অভ্যন্তরীণ বোরো ধান চাল সংগ্রহ কার্যক্রম 2026-এর উদ্বোধন করেন নওগাঁ 5 আসনের সংসদ সদস্য মোহাম্মদ জাহিদুল ইসলাম ধুলু। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে মানিকগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে সংবাদ সম্মেলন হয়েছে। সরকার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন বিষয়ে সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা তথ্য অফিস। দিনাজপুরের বিরলে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সংবর্ধনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের জেলা তথ্য অফিসের উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে। সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনগণের কাছে তুলে ধরতে বান্দরবানে সংবাদ সম্মেলন হয়েছে। ডলিবিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। ক্রিকেটে দীর্ঘদিন ধরে অনবদ্য অবদানের স্বীকৃতি পেলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার শহীদ আফ্রিদি। দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিলাল-ই-ইমতিয়াজে ভূষিত করা হয়েছে তাকে। গত বুধবার ইসলামাবাদে আয়োজিত এক রাষ্ট্রীয় অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই সম্মাননা পদক তুলে দেন। পাকিস্তান দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া এবং বিশ্বমঞ্চে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় তাকে এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। প্রথম আলো শিরোনাম করেছে, ক্ষমতার আশীর্বাদে চলে ময়লা বাণিজ্য। যমজ সন্তান কোলে মা বাবা, একটি মৃত, অন্যটি অসুস্থ। হাম ও হামের উপসর্গে আরও 8 শিশুর মৃত্যু। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে, উৎপাদন ব্যয় ও জ্বালানির মূল্য বৃদ্ধির চাপে বন্ধ হচ্ছে কারখানা। 3 বছরে বন্ধ 400 পোশাক কারখানা। 34,000 কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদন। একনেক সভায় 9 প্রকল্প অনুমোদন। সমকাল শিরোনাম করেছে, জ্বরের 98% রোগীর ছিল চিকুনগুনিয়া। পদ্মা ব্যারেজ হচ্ছে 34,500 কোটি টাকার প্রকল্প। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে,
হামের টিকা না দিয়ে শিশু হত্যা, সুশীল সমাজ নীরব কেন? আর কত শিশু মৃত্যু? যুগান্তর শিরোনাম করেছে, নিশ্চুপ তদারকি সংস্থা, পণ্যের অগ্নিমূল্যে পড়ছে মধ্যবিত্তের সংসার। আওয়ামী লীগ সরকারের 15 বছর, বিপুল বিদেশি ঋণের দায় জনগণের ঘাড়ে। আমার দেশ শিরোনাম করেছে, পদ্মা ব্যারেজের স্বপ্ন পূরণ হচ্ছে। হামের শিশুদের মৃত্যু বাড়ছে 6 কারণে। দ্য ডেইলি স্টার, Constitution amendments, Jamaat NCP said to skip special JS committee. Trump lands in China for summit with Xi. দর্শক, এই ছিল আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রের পোশাক খাতে ধসের ধাক্কা লেগেছে বাংলাদেশের বাজারে। 3 মাসে রপ্তানি কমেছে $18 বিলিয়ন। অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। বেইজিংয়ে ট্রাম্প জিনপিং বৈঠক শুরু, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতি ছাড়াও ব্যবসা বাণিজ্য ইস্যুতে আলোচনা। কোরবানির পশু লালন পালনে ব্যস্ত সারা দেশের খামারি। লবণযুক্ত চামড়ার দাম নির্ধারণ, প্রতি বর্গফুটে গরুতে 2 আর খাসিতে বেড়েছে 3 টাকা। এবং ভারী বৃষ্টির পাহাড়ি ঝলে ময়মনসিংহের নিম্নাঞ্চল প্লাবিত, বাড়িবন্দি কয়েকশো পরিবার, ফসলে ব্যাপক ক্ষতির শঙ্কা। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে বেলা 11টায় দেখুন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।